যারা এখনো আগের পর্বটি দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতে আমরা দেখি জ্যাং তার কোম্পানিতে কাজ করছে। একটি মিটিং এর পর তার সিইও পেল্টো তাকে একজনের সম্পর্কে জিজ্ঞাসা করেন, যাকে তিনি সেদিন কোম্পানিতে জায়ানের সঙ্গে দেখেছিলেন। জায়ং তাকে বলে যে সে ব্যক্তি হলো হেজো এবং সে টাইরিন এবং ডিরেক্টর সোরার সঙ্গে একটি শো তৈরির জন্য কাজ করছে। এই শোটি দুই শৈশবের স্ব অভিনেতার বড় হওয়ার পরের জীবন নিয়ে। গল্পের আরেক অংশে আমরা দেখি হেজোর শৈশব। তখন একটি ফিল্ম ক্রু তাদের দ্বীপে একটি সিনেমার শুটিং করছিল। তাদের একজন শিশু অভিনেতা সেটে না আসায় তারা অন্য একটি শিশুর খোঁজ করছিল। হেজো তখন সেখানে ছিল। সে অডিশন দেয় এবং তার অভিনয় সবাইকে এতটাই মুগ্ধ করে যে তাকে সিনেমায় নেওয়া হয়। তার মা তার ম্যানেজার হয়ে ওঠেন এবং তাকে বিভিন্ন শোতে কাজ বাড়িয়ে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন। হেজো একজন বিখ্যাত শিশু অভিনেতা হয়ে ওঠে, এমনকি পুরস্কারও পায়। কিন্তু এই সাফল্য তার জীবনে বিপর্যয় ডেকে আনে। তার মা তাকে আরও কাজ বাড়িয়ে দেওয়ার জন্য একজন পরিচালকের ফাঁদে পড়েন, যিনি তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়ে যান। এর ফলে হেজো আর তার মা পুরোপুরি দেওয়ালিয়া হয়ে যান এবং তাদের উপর বিশাল ঋণের বোঝা চেপে যায়। এই দুঃখ থেকে মুক্তি পেতে হেজোর মা আত্মহত্যা করেন। তার মায়ের শেষকৃত্যের সময় হেজো একা ছিল। সেখানে সাংবাদিকরা তাকে ঘিরে ফেলে তার কান্না দৃশ্য ধরার জন্য। আর ঋণ শোধের দাবিতে কিছু লোক তার মাকে গালিগালাজ করে এবং তার বাবাকে ডেকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। এই ঘটনা হেজোর মনে গভীর ক্ষত সৃষ্টি করে। বর্তমান সময় ফিরে এসে জায়ং হেজোকে ডাইরেক্টর সোরার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সোরা হেজোকে দেখে অবাক হয়, কারণ সে এত বড় হয়ে গেছে। সে আনন্দের সঙ্গে হেজোর সঙ্গে দেখা করে এবং তার শোয়ের বিষয় বলে। অন্যদিকে সোকচুরমা পেল্টো হেজোর এই শোতে যোগ দেওয়া নিয়ে কিছুটা টেনশনে আছেন। তিনি মনে করেন হেজোর অতীতের ঘটনা মিডিয়ার সামনে আবার চলে আসতে পারে। তিনি মনে করেন যে শৈশবে হেজোর মায়ের শেষকৃত্যে সে কাঁদেনি, যা দেখে সাংবাদিকরা অবাক হয়েছিল। তখন ঋণ শোধের দাবিতে লোকজন তাকে ঘিরে ধরেছিল। পেল্টো ভয় পাচ্ছে যে হেজো শোতে ফিরে আসায় মিডিয়ার গসিপে আগুন আবার জ্বলে উঠবে। কিন্তু সোকচু তার মাকে বলে, হেজোর ব্যাপারে এত ভয় পাওয়ার কি আছে, এই শো নিশ্চয়ই হিট হবে, তাই এটাকে চলতে দিন। শীঘ্রই শুটিং শুরু হয়। হেজো এবং টাইরিন বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা করে এবং কথা বলতে শুরু করে। শুটিং এর একটি দৃশ্য তাদের হেজোর ফুলের দোকানের গাছপালার মাঝে দেখানো হয়, কিন্তু একটি দৃশ্যে হেজোর চারপাশে ক্যামেরা এবং লোকজনকে দেখে প্যানিক অ্যাটাক শুরু হয়, কারণ এই ক্যামেরাগুলো তাকে তার শৈশবে শেষ স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়, যখন তার মায়ের মৃত্যুর পর মিডিয়া তাকে ঘিরে ধরেছিল এবং কিছু লোক টাকার জন্য তাকে তাড়না করছিল। তখন সে কিছুই বলতে পারেনি। শুটিং শেষে রাত এসে হেজোকে তার বন্ধুর হোটেলে পৌঁছে দিয়ে তার প্যানিক অ্যাটাকের বিষয়ে জিজ্ঞেস করে। হেজো তাকে আশ্বস্ত করে বলে, আমি ঠিক আছি, শুধু এতদিন পর ক্যামেরার সামনে এসে একটু অস্বস্তি লাগছিল। পরের দিনের শুটিংয়ে হেজো এবং টাইরিন দুপুরের খাবার খেতে খেতে কথা বলে। তাদের মধ্যে ভাই বোনের মতো সামান্য ঝগড়া হয়, যা দেখে সোরা খুশি হয়। সে বলে হেজো আর আগের মতো চুপচাপ থাকে না, সে এখন সব কথা খোলাখুলি বলে। হেজো তখন বলে, শৈশবে শিশু অভিনেতা হিসাবে আমাকে সবসময় বড়দের কথা মেনে চলতে হতো, কিন্তু যখন থেকে আমি আমার পথ বদলেছি তখন থেকেই আমি আমার কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। পরবর্তী শুটিংয়ে হেজো এবং টাইরিনের ভাই বোনের মতো খুনসুটি সোরার খুব পছন্দ হয়, ঠিক যেমনটি তারা শৈশবে তাদের প্রথম শোতে করত। কিছুদিন পর সোকচু হেজোর প্রথম শোতে ফিরে আসার আনন্দে তাকে ফুল পাঠায়। এটা দেখে টাইরিন এবং জায়ং অবাক হয়। জায়ংয়ের কাছ থেকে হেজো জানতে পারে যে সোকচুর মা পেল্টো তার কোম্পানির সিইও, কিন্তু হেজো এই বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। এইদিকে পেল্টো হেজোর সঙ্গে দেখা করার জন্য তাকে পার্কে ডাকে। প্রথমে তারা স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু কথায় কথায় জানা যায় যে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না।
বহু বছর আগে যখন হেজোকে মিলিটারি সার্ভিসে যোগ দিতে হয়েছিল, তখন সে পিল্টুর কাছে গিয়েছিল যেন তারা তার অনুপস্থিতিতে নুরির খেয়াল রাখে, কিন্তু পিল্টু তা প্রত্যাখ্যান করেছিলেন। এখন হেজো তাদের দেওয়া পড়াশোনার খরচের টাকা ফেরত দেয়। পিল্টু তাকে মনে করিয়ে দেয় যে তারা তার ঋণও পরিশোধ করেছিল, কিন্তু কখনো টাকা ফেরত নেওয়ার লোভ করেননি। তিনি আরো বলেন, সুকচুই নুরিকে বাড়িতে নিয়ে এসেছিল এবং তারা তাকে থাকার জন্য ঘর দিয়েছিল। হেজো বলে, এই কারণেই আমি সুকচুর সঙ্গে ভালো আছি এবং আপনার উপর রাগ নেই। এরপর সে টাকা রেখে চলে যায়। সেদিনই হেজোর বাবা হঠাৎ তার ফুলের দোকানে আসেন তার শোয়ের সাফল্য উদযাপন করতে। তিনি তাকে সব ধরনের সাহায্যের প্রস্তাব দেন, কিন্তু হেজো তাদের এই আনন্দ ফিরিয়ে দিতেই পারে না এবং চুপচাপ তার কাজ চালিয়ে যায়। এইদিকে জায়ন জানতে পারে যে একজন সাংবাদিক হেজোর অতীতের ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। এই খবর হেজোর কাছে পৌঁছালে সে বলে, আমি ঠিক আছি, কিন্তু তার অতীতের স্মৃতি, মায়ের শেষকৃত্যের কান্না, স্বাধীনতা না পাওয়া, মায়ের প্রতারণা, মিডিয়ার চাপ সব তার চোখের সামনে ভেসে ওঠে। হঠাৎ জায়ং তার কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, কারণ তাকে তার অতীতের মুখোমুখি হতে হচ্ছে। হেজো তাকে থামিয়ে বলে আবার জড়িয়ে ধরতে। জায়ং তাকে আলিঙ্গন করে সান্ত্বনা দেয়। এইদিকে পিল্টু সেই বিতর্কিত নিউজ সরিয়ে ফেলেন যাতে সেটা আর না ছড়ায়। পরের দিন তিনি হেজোর দোকানে গিয়ে তাকে জানান যে নিউজটি সরানো হয়েছে। এরপর শুটিং আবার শুরু হয়। এই সময় জায়ং নুরির সঙ্গে দেখা হয়। জায়ং অবাক হয়ে দেখে নুরি এখন অনেক বড় হয়ে গেছে। সে নুরিকে মনে করিয়ে দেয় যে সে শৈশবে তাকে গল্প পড়ে শোনাতো। নুরি বুঝতে পারে যে জায়ং সেই মেয়ে যাকে তার ভাই তখন পছন্দ করত। পরের দিন তাইরিন হেজোর দোকানে যাওয়ার পথে হারিয়ে যায়, কারণ কিছু লোক তাকে পথ জিজ্ঞেস করছিল। তখন সুকচু তার সঙ্গে দেখা করে এবং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। সে তাইরিনকে দোকানে নিয়ে যায়। দোকানে সবাই বসে কথা বলছিল। তাইরিন তখন জায়াংকেও সেখানে ডেকে আনে। সুকচু হেজোকে নুরির পড়াশোনার ব্যাপারে কথা বলে। জায়াং অবাক হয়ে দেখে সুকচু নুরিকে শিক্ষকের মতো গাইড করে। এতে তাইরিন এবং জায়াংয়ের কাছে নিশ্চিত হয় যে তারা আসলে দুজন ভাই। পরে ডকুমেন্টারি টিম তাদের পরবর্তী শুটিংয়ের জন্য একটি দ্বীপে যায়। সেখানে সমুদ্রের সৈকতে হেজো এবং তাইরিন একসঙ্গে বালির দুর্গ তৈরি করেন এবং সৈকত পরিষ্কার করেন। তারা স্ক্রিপ্ট পড়ার সময় জায়ং তাদের ছবি তুলে নেন। হেজো তখন তার দিকে তাকায়। সে অন্যদিকে ছবি তুলতে শুরু করেন। রাতে সৈকতে বসে তারা কথা বলেন। তাইরিন হেজোর হাতে একটি ব্রেসলেট না দেখে বলে, তুমি খুব শীঘ্রই ধনী হবে, কারণ এই ব্রেসলেটটি ছিল সৌভাগ্যের জন্য। পরের দিন তাদের গাছ লাগানোর শুটিং করতে হয়, কিন্তু জমির মালিক শুটিংয়ের অনুমতি দেয় না। সোরা দলকে ব্যাক করতে বলেন, কারণ সময় মতো না চলে গেলে নুগাকে পাবে না। হেজো সেখানে থেকে যায় তার গাছ লাগানোর কাজ শেষ করতে। জায়ংও তার কাজ শেষ করে ফেরি ধরতে যায়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফেরি বাতিল হয়ে যায়। তাকে বাধ্য হয়ে হেজোর কাছে ফিরে গাছ লাগাতে সাহায্য করতে হয়। রাতে তাদের একই ঘরে থাকতে হয়, কারণ অন্য সব ঘর বুক ছিল। তারা একে অপরকে টিস করে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে জায়াং দেখে সে হেজোর সঙ্গে জড়িয়ে আছে। সে তাড়াতাড়ি হেজোকে লাথি মেরে ফেলে দেয় এবং খুশি হয় যে এটা কেবল স্বপ্নই ছিল। সকালে তারা আবার গাছ লাগাতে যায়। কাজ শেষ করে ফেরার সময় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তাদের পেট্রোল পাম্পের দিকে হাঁটতে হয়। পথে জায়ং হেজোকে জিজ্ঞেস করে, তুমি এই ডকুমেন্টারি যোগ দেওয়ার কারণ কি? হেজো সত্যি বলে, আসলে আমি তোমার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, তাই এই ডকুমেন্টারি সই করেছি। এটা শুনে জায়ং অবাক হয়। হেজো তার কাছে এগিয়ে আসে। প্রথমে জায়ং ঘাবড়ে যায়, কিন্তু সে নিজেও হেজোকে পছন্দ করত, তাই সে তার কাছে এগিয়ে যায়। তারা একে অপরকে কিস করে। আর এখানেই দ্বিতীয় পর্বটি শেষ হয়।
আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।